ক্ষুধায় পেটটা ভালোই নাড়াচাড়া দিচ্ছে। প্রাইভেট পড়াতে এসেছি সোমাইয়াকে। এই মেয়েটাকে সেই দশম শ্রেণী থেকেই পড়াচ্ছি। এখন ও এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ে। সোমাইয়ার বাবা সেনাবাহিনীর অফিসার এবং মা গৃহিণী। আমি একজন সাধারণ মানুষ, অভাবী মানুষও বলা যায়। অনার্স তৃতীয় বর্ষে পড়ি। আমার ইনকামের রাস্তা হলো টিউশনি করা। টিউশনির টাকায় নিজে চলি, আর গ্রামে মায়ের কাছে কিছু টাকা পাঠাই। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। গ্রামে মা আর ছোট ভাই থাকেন। আমার পাঠানো টাকায় তারা কোনো মতে চালিয়ে নেন। যা বলছিলাম, এখন সন্ধ্যা। ক্ষুধায় কাতর হয়ে গেছি। দুপুরে কিছু খাইনি। অবশ্য প্রায় আমি দুপুরে কিছু খাই না। এতে কিছু অর্থ বেঁচে যায়। অর্থ হাতে থাকলে কিছু কাজে লাগানো যাবে। খেলে তো শেষই হয়ে যায়, এটা আমার যুক্তি। সোমায়াকে প্রায় 3 বছর ধরে পড়াচ্ছি। পড়ানোর প্রথম দিন থেকেই দেখতাম আমাকে কিছু নাস্তা দেওয়া হতো। এতে অনেক উপকার হয়েছে। দুপুরে অভুক্ত থাকি, নাস্তাটা পেয়ে তাই অখুশি হওয়ার কারণ নেই। আজ হয়তো ব্যতিক্রম। 8 ঘন্টা হয়ে গেল পড়াচ্ছি, এখনও নাস্তা নিয়ে কাজের মেয়েটা আসেনি। নাস্তা হয়তো আসবে না, এই কথা মনে হতেই ক্ষুধাটা আরও বেড়ে গেল। হয়তো একটু অন্যমনস্ক ছিলাম, তাই সোমাইয়া ডাক দিল, ভাইয়া। বলো। আপনি কি কিছু ভাবছিলেন? না তো। ও আচ্ছা, আমি একটু ভেতর ঘর থেকে আসছি। সুমাইয়া কেন ভেতরের ঘরে গেল গিয়ে জানে। এই মেয়েটাকে পড়িয়ে অনেক শান্তি পেয়েছি। মেধাবী ছাত্রী, কিছু বোঝানোর জন্য অত পরিশ্রম করতে হয় না। খাবারের ট্রে হাতে সুমাইয়া ঘরে ঢুকল। আমি একটু লজ্জিত বোধ করলাম। সুমাইয়া কিছু বুঝে ফেল নাকি? সুমাইয়া বলল, আজকে কাজের মেয়েটা অসুস্থ, তাই নাস্তা দিয়ে যেতে পারিনি। আরে সমস্যা নাই, তুমি কষ্ট করে আনতে গেলে কেন? সুমাইয়া কিছু বলল না, একটু বাঁকানো হাসি দিল। আমি খাবার হাতে নিলাম। ক্ষুধা নিয়ে অত দিকে তাকানোর সময় কই। চা, 2 টুকরো বিস্কুট আর 2 টুকরো কেক। আমার জন্য এই বেশি। খাবার শেষ করে দেখি সুমাইয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি বিব্রত বোধ করলাম। স্বাভাবিকের চেয়ে একটু অন্যরকমভাবে হয়তো খাবার শেষ করে ফেলেছি। সুমাইয়া বলল, ভাইয়া, আজও আপনি সাদা শার্টটি পরে এসেছেন? লাল শার্টটা ধুয়ে দিছি। আপনার আর শার্ট নাই? শুধু লাল আর সাদা, লাল আর সাদা। আমার আসলে আর শার্ট নাই, এই দুটোই শার্ট। 2 দিন আগে দেখলাম লাল শার্টটিও ইঁদুরে কেটে ফেলেছে। এ কথা অবশ্য সুমাইয়াকে বলা যায় না, তাই চুপ করে রইলাম। সুমাইয়া বলল, আমি আপনাকে একটা শার্ট গিফট দিব, কালো শার্ট। আচ্ছা দিও, এখন পড়ায় একটু মনোযোগ দাও। 13ই ফেব্রুয়ারি। আজ সারাদিন ভার্সিটিতেই কাটালাম। জিতু, ইমরান, লাবণীদের সাথে কিছুক্ষণ আড্ডাও দিলাম। সন্ধ্যায় সুমাইয়াকে পড়াতে গেলাম ওদের বাসায়। সুমাইয়ার সাথে দেখা হলো না। ওর মা ওর সাথে কথা হলো। সুমাইয়ার আংটি বদল হয়ে গেছে এক সেনাবাহিনীর অফিসারের সাথে, তাই আজ আর পড়বে না। আমি ছুটি পেলাম, বাসার দিকে ফিরছি। ক্ষুধা মরে গেছে, চিন্তা শক্তিও ভোঁতা হয়ে গেছে। কেন? সুমাইয়ার জন্য। আজ বুঝলাম সুমাইয়াকে আমি পছন্দ করতাম, ভালোবাসতাম। ব্যথিত মনে বাসায় ফিরলাম। বাসা বলতে ভাড়া বাসা। 2 রুমের বাসায় আমরা 6 জন একসঙ্গে থাকি। সবাই ভার্সিটির স্টুডেন্ট। শাকিল বলল, আমার নামে পার্সেল এসেছে। দেখলাম জুতার সাইজের মতো একটা বাক্স। বাক্সটি খুলতেই একটি কালো শার্ট বেরিয়ে পড়ল, সাথে একটি চিঠি। আমি চিঠি পড়া শুরু করলাম। প্রিয় সাব্বির, ভাই বলতে পারবো না। অন্য মানুষের সামনে ভাই বলার প্রয়োজন আছে, কিন্তু চিঠিতে ভাই বলার প্রয়োজন নেই। কারণ কখনো তোমাকে ভাই হিসেবে ভাবিনি। তুমি করেই বলছি, ঠিক আছে? মনে আছে সাব্বির, একদিন বাবার সাথে রাগ করে অনেক কেঁদেছিলাম। তখন অবুঝ ছিলাম, মাত্র টেনে পড়তাম। অবুঝ থাকাই স্বাভাবিক। তুমি পড়াতে এসে দেখলে আমি তখনও কাঁদছি। তুমি কিছু বললে না, চুপচাপ বসে রইলে। কিছুক্ষণ পরে আমাকে একটি কবিতা লিখে দিলে। আমি বলি, কাঁদিস কেন তুই? তুই বললি, দুঃখ আমার সই। আমি বলি, দুঃখ দিয়েছি কে? বল আমায়। বোমা মেরে সব উড়িয়ে দেব কই? আমি সেদিন কবিতাটি পড়েই হেসে দিলাম। তোমাকে তখন থেকে ভালো লাগা শুরু হলো। আজকে তোমার ভার্সিটিতেও গিয়েছিলাম। দেখলাম তুমি এক মেয়ের সাথে অনেক হেসে হেসে কথা বলছো। মেয়েটাকে, তুমি কি মেয়েটাকে পছন্দ করো? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তোমাকে ভালোবাসি, তাই অন্য কাউকে বিয়ে করার প্রশ্নই আসে না। তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি আমাকে এসে বলো আমার সাথে যাবে, তাহলে আমি কিন্তু না করব না। ইতি, সুমাইয়া। ব্যস্ত রাস্তার পাশ দিয়ে হাঁটছি আর ভাবছি, কি করা যায়। আমি অতি সাধারণ একজন মানুষ, আর সুমাইয়া সেনাবাহিনীর অফিসারের মেয়ে। এখন চাইলে সুমাইয়াকে নিয়ে পালিয়ে যেতে পারবো, কিন্তু যেখানেই যাই সুমাইয়ার বাবা গিয়ে ধরে আনবে।
তখন দুজনের ভবিষ্যৎ কী হবে? মোবাইলের রিংটংয়ে ভাবনায় ছেদ পড়ল। হ্যালো, হ্যালো, আমি মেজর কামাল, সোমাইয়ের বাবা। তুমি সাব্বির? জি আঙ্কেল। তুমি জানো তো সোমাইয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেছে? জি জানি। আজ সোমাইয়া পাগলামি শুরু করেছে। ও নাকি বিয়ে করবে না, ও নাকি তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করবে। আমি চুপ করে রইলাম। সাব্বির: জি আঙ্কেল। তুমি এখন কি করবে? আপনি বলুন। আপনি যা বলবেন তাই করব। ঠিক তো? জি। তোমার বাসায় আমি তোমার গ্রামের বাড়িতে যাওয়ার ট্রেনের টিকিট পাঠিয়ে দিয়েছি। কাল সকালে ঢাকা ছেড়ে যাবে। জি আচ্ছা। তোমাকে যেন আর ঢাকা শহরে না দেখি। রেল স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আজ সুমাইয়ের দেয়া কালো শার্টটা পরে এসেছি। সাথের বন্ধুদের কিছুই জানায়নি, জানলে ওরা মন খারাপ করবে। সময় কাটছে না, তাই একটা পত্রিকা কিনলাম। প্রথম পৃষ্ঠার লেখায় চোখ আটকে গেল। আজ বিশ্ব ভালোবাসা দিবস। বুক পকেটে সুমাইয়ের দেওয়া চিঠিটা ভাঁজ করে রাখা আছে। ছিঁড়ে ফেলতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সে স্মৃতি হিসেবে রেখে দিলাম। 7-5 ভাবতে ভাবতে পেপারটি হাতে রেখেই ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে হয়তোবা নিঃশব্দে হু হু করে কেঁদে উঠলাম। কেউ দেখল না গরিবের কান্না। গরিবদের ভালোবাসতে নেই। হঠাৎ ট্রেনের হুইসেলে বাস্তবে ফিরে এলাম। নিজের অজান্তেই চোখের কোণে পানি জমে এসেছে। ট্রেনের যাত্রা শুরু। ট্রেনে উঠতে যাব, ঠিক তখনই হাতটা কোথায় যেন আটকা পড়ে গেল। হাত ছুটানোর জন্য পেছন ফিরে তাকাতে আমি অবাক হলাম, কারণ সুমাই আমার হাতটা শক্ত করে ধরে আছে। তুমি এখানে? চলে যাচ্ছিলে আমাকে ছেড়ে? বাবা যখন তোমার সাথে ফোনে কথা বলছিল তখন আমি লুকিয়ে শুনছিলাম। যখন শুনলাম তুমি চলে যাবে তখন খুব কেঁদেছি। তাই তো ছুটে এলাম তোমার কাছে। কি হলো, চুপ করে আছো কেন? আর কালো শার্টটা পরে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তোমাকে ভালোবাসি সাব্বির, লাভ ইউ। দেখো সোমাইয়া, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাছাড়া তোমার সাথে আমার যায় না। আমি গরিব ঘরের ছেলে, আমাদের ভালোবাসতে নেই। আমি বামুন হয়ে আকাশের চাঁদ ধরতে চাই না। তার চেয়ে ভালো হবে তুমি ফিরে যাও। নিচের দিকে তাকিয়ে এক মনে বলে ফেললাম কথাগুলো। আজ গরিব বলে বলতে পারিনি আমিও যে তোমাকে ভালোবাসি সুমাইয়া। হঠাৎ বুকের সাথে কিছু লেপ্টে যাওয়ায় বাস্তবে ফিরে এলাম। তাকিয়ে দেখি সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে আছে, আর কানের কাছে তার মুখটা এনে বলছে, আকাশে চাঁদ যদি নিজে থেকে তোমার হাতে এসে ধরা দেয় তাহলে কি তোমার কোনো আপত্তি আছে সাব্বির? একভাবেই কথাগুলো বলে যাচ্ছে সুমাইয়া, আর আমার ইচ্ছে হচ্ছে নিজের বাহু ধরে খুব শক্ত করে জড়িয়ে ধরি সুমাইয়াকে। কিন্তু ধরতে পারলাম না, কারণ সেই সামর্থ্যটা আমার নেই। আবারও ট্রেনের হুইসেলের শব্দে বাস্তবে ফিরে এলাম। ট্রেন চলছে তার নিজ গতিতে। সুমাইয়াকে ছাড়িয়ে নিয়ে তার দুই গালে কষে 2টা চড় মারলাম আর বললাম, আমি তোমাকে ভালোবাসি না সুমাইয়া। আমি তোমাকে ভালোবাসতে পারি না, কারণ আমি গরিব। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। সুমাইয়া কাঁদছে। তার চোখ থেকে বের হওয়া পানিগুলো এক ফোঁটা করে মাটিতে পড়ছে, আর মাটি সেটা শুষে নিচ্ছে। আর সেই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার কলিজাটা কেউ যেন হাতুড়ি দিয়ে আঘাত করে টুকরো টুকরো করে দিচ্ছে। চোখের কাজল তার গালে লেপ্টে লেগে আছে। খুব ইচ্ছে করছে তার গাল বেয়ে পড়া পানি মুছে দিতে, কিন্তু আমি পারিনি। মুছে দিতে পারিনি আমি গরিব বলে। তখন খুব চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল, গরিবরা কি ভালোবাসতে পারে না? গরিবদের কি ভালোবাসার অধিকার নেই? সেই চিৎকার কেউ কখনো শোনেনি, আর শুনতেও পারবে না। হঠাৎ নীরবতা ভেঙে সুমাইয়া বলে উঠল, সাব্বির, তুমি আমাকে মারলে। এ সাব্বির, তুমি আমাকে আরও মারো, তবুও প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি যে তোমাকে ছাড়া বাঁচব না। প্লিজ সাব্বির, আমাকে ছেড়ে যেও না। আমি তার কোনো কথা শুনলাম না, বুঝলাম না তার ভালোবাসার আর্তনাদের কান্না। তুমি এখান থেকে চলে যাও সুমাইয়া, আমি যে আর পারছি না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। সুমাইয়া চলে যাচ্ছে। যাওয়ার আগে শুধু একটা কথাই বলে গেল, আমি চলে যাচ্ছি সাব্বির। আর যাওয়ার আগে আমার একটা কথা ভালো করে শুনে নাও, বিয়ে যদি করি তাহলে আমি তোমাকেই করব। আর তোমাকে না পেলে আমি বাঁচব না, আমি মরে যাব। ভালো থেকো সাব্বির। সুমাইয়া চলে যাচ্ছে আর বারবার আমার দিকে ফিরে তাকাচ্ছে। হয়তো সে ভেবেছে আমি তাকে পেছন থেকে আটকাবো। আর আমার মন বলে যাচ্ছে, প্লিজ যেও না, থাকো না আর কিছুটা সময় আমার সাথে। কিন্তু আমি মুখ ফুটে বলতে পারিনি, আটকাতে পারিনি তাকে। ওর চলে যাওয়ার দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছি আমি।
সে চলে গেল। আর আমি গ্রামের বাড়ি চলে যেতে পারলাম না চলে যেতে সুমাইয়াকে ছেড়ে। ম্যাচের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, কি সুন্দর একটা মেয়ে, মায়াবী তার মুখ, হরিণীর মতো তার চোখ, যে কেউ দেখলেই তার প্রেমে পড়ে যাবে, যেমন আমিও পড়েছিলাম প্রথম দিনই তার প্রেমে। বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছি। বেশ কয়েকবার বাজালাম, তবুও কেউ দরজা খুলছে না। আরেকবার বাজানোর জন্য হাত বাড়াতেই ভেতর থেকে দরজা খুলে গেল, আর ভেতরে একজন ভদ্র মহিলা দেখা যাচ্ছে। আর আমি মহিলাটির উদ্দেশ্যে বললাম, আন্টি, আপনি কি মেজর কামাল আঙ্কেলের স্ত্রী? হ্যাঁ। কিন্তু তুমি কে বাবা? তোমাকে তো ঠিক চিনলাম না। আন্টি, আমি সাব্বির। আঙ্কেল আমাকে পাঠিয়েছে আপনার মেয়ে সুমাইয়াকে পড়ানোর জন্য। ও, তুমি তাহলে সাব্বির? তোমার সম্পর্কে সব বলেছি আমাকে তোমার আঙ্কেল। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো বাবা। আন্টিকে অনুসরণ করে ভেতরে গেলাম। কি সুন্দর করে সাজানো বাড়িটা, যেন দেখেই পরাণ জড়িয়ে যায়। এখানে বসো বাবা। জি আন্টি। আচ্ছা সাব্বির, তোমার বাবা কি করে? আমার বাবা নেই, আমার বাবা মারা গেছেন। ও সরি সাব্বির, আসলে বুঝতে পারিনি। ঠিক আছে আন্টি, সমস্যা নেই। এরই মাঝে কাজের মেয়েটা নাস্তা নিয়ে চলে এলো। প্রথমত খেতে চাইনি, তবুও পরে আন্টির অনুরোধে আর পেটের খিদায় খেয়ে নিলাম। কাজের মেয়েটির উদ্দেশ্যে আন্টি বলল, মা রুবিনা। জি আপা। যা তো, সোমাইয়াকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে আপা, যাচ্ছি। কাজের মেয়েটি চলে গেল সোমাইয়াকে ডাকতে। কিছুক্ষণ পর সোমাইয়া এলো। আম্মু, আম্মু, তুমি আমাকে ডাকলে? এই যে সামনে যে ছেলেটা বসে আছে, সে কাল থেকে তোমাকে পড়াবে। পড়বে তুমি তার কাছে? সুমাইয়া আমার দিকে তাকালো, আর আমি আগে থেকেই তাকিয়ে আছি তার দিকে। কি সুন্দর চোখ, চোখের উপর হালকা করে কাজল লাগানো, আরো সুন্দর লাগছে তাকে। সুমাইয়া ঠোঁট বাঁকিয়ে ছোট্ট একটা হাসি দিল, আর মাথা নাড়িয়ে জানিয়ে দিল সে পড়বে আমার কাছে। আর সেই বাঁকা ঠোঁটের হাসিতেই প্রথম প্রেমে পড়েছিলাম আমি। হঠাৎ পায়ের সাথে কিছু স্পর্শ হওয়ায় সকল ভাবনার ছেদ ঘটল। নিচের দিকে তাকিয়ে দেখি একটি ৮ বছরের ছেলে আমার পাটা জড়িয়ে ধরে আছে। ছেলেটি আমাকে বলল, ভাইয়া 2 টাকা দেবেন? কালকে থেকে কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে। ছেলেটার কথা বুকে গিয়ে বাঁধল। খুব কষ্ট পেলাম তার কথায়। পাটা ছাড়িয়ে তাকে দাঁড় করালাম, আর পকেট থেকে 10 টাকার একটা নোট বের করে এগিয়ে দিলাম। ছেলেটা টাকাটা পেয়ে দৌড়ে একটা দোকানের দিকে চলে গেল। তার যাওয়া দেখে আমি একটু হাসলাম, আর ভাবলাম পৃথিবীর মানুষ কতই না অসহায়। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমি ম্যাচে ফিরে এলাম। ম্যাচের গেটের সামনেই বন্ধু রাকিবের সাথে দেখা হয়ে গেল। আর রাকিব বলল, কি রে সাব্বির, তুই কোথায় গেছিলি? আমরা কত টেনশন করতেছিলাম তুই কি জানিস? আর তোর চোখগুলো এত ফুলা ফুলা করছে কেন? কি রে, চুপ করে আছিস কেন? কোনো কথা না বলেই রাকিবকে জড়িয়ে ধরেই কেঁদে দিলাম। কি রে, কি হয়েছে তোর, আমাকে বল। তুই কাঁদছিস কেন? কোনো কিছু না বলেই রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিলাম। প্রায় 3 ঘন্টা পর দরজা খুলে বাইরে এলাম। সবাই আমার জন্য বসে বসে অপেক্ষা করছে। কি রে, কি হয়েছে তোর? তুই তো আগে এমন ছিলি না। আমি সব কথা সবাইকে খুলে বললাম। সবাই আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর তুই যত তাড়াতাড়ি পারিস সুমাইয়াকে ভুলে যা। এতক্ষণে রাত 10টা বেজে গেছে। সবাই যে যার মতো ঘুমাতে চলে গেল। আমি একাই বসে আছি, ঘুম আসছে না আমার। আর ভাবছি কিভাবে ভুলবো তাকে। না, আমি ভুলতে পারবো না সুমাইয়াকে, আমি যে তাকে ভালোবাসি। হঠাৎ ফোনটা বেজে ওঠায় চমকে উঠলাম। সেদিকে একটা অচেনা নাম্বার ভাসছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে খুব চেনা, খুব পরিচিত একটা কণ্ঠ ভেসে আসলো। হ্যালো সাব্বির, আমি সুমাইয়া। বলো। দেখো সাব্বির, কালকে আমার বিয়ে, তাই যা বলছি তা ভালো করে শোনো। আচ্ছা বলো, কাল আমার বিয়ে, আর আমি যদি তোমাকে না পাই তাহলে কেউ আমাকে পাবে না, শুধু এই কথাটা মনে রেখো। টুট টুট টুট। ফোনটা কেটে গেল। কথাটা শুনেই যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। সাথে সাথে আবার সেই নম্বরে ফোন দিলাম। হ্যালো, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ পর আবার কল করুন, ধন্যবাদ। এভাবে প্রায় 16 থেকে 17 বার কল দিলাম, তবুও ফোন বন্ধ বলছে। কি করব এখন আমি কিছুই ভেবে পাচ্ছি না। রাতের আধারে একা একাই বসে আছি। টেনশনে আজ সারা রাত ঘুম আসবে না তা বুঝতে পারছি। আবার কল করলাম, কিন্তু এবারও ফোন বন্ধ বলছে। না, মাথাটা আর কিছুই কাজ করছে না।
তাই নিজে নিজে ভাবছি বিয়েটা কি আটকাবো, আবার ভাবছি না আটকাবো না। সুমাইয়ার যেখানে বিয়ে হচ্ছে সেখানেই হোক, আর সেখানেই সুমাইয়া অনেক সুখে থাকবে। কথাটা ভাবতেই চোখের কোণে পানি জমে এলো। কারণ গরিবদের বিয়ে আটকানোর কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আছে শুধু লুকিয়ে লুকিয়ে দেখার। আবার ফোন দিলাম, এবারও ফোন বন্ধ বলছে। আর ভালো লাগছে না আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা 49 বাজে। এপাশ ওপাশ হাঁটাহাঁটি করছি আর ফোন দিচ্ছি, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ বলছে। এভাবে ফোন দিতে দিতে এক সময় বিরক্ত হয়ে আবার চেয়ারে এসে বসলাম। আর চেয়ারে মাথাটা হেলান দিতেই কখন যে দু চোখ লেগে এসেছে বুঝতে পারিনি। হঠাৎ শুনতে পেলাম কেউ একজন আমার নাম ধরে ডাকছে, সাব্বির, এই সাব্বির, এত ঘুমায় নাকি? ওঠো তাড়াতাড়ি। আরে ওঠ তাড়াতাড়ি। তুমি এখানে কেন? অবাক হলে নাকি? আসো আমার সাথে, আরো অবাক করা জিনিস তোমায় দেখাবো। এই বলি সুমাইয়া আমার হাতটা শক্ত করে ধরে আমাকে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে, আর আমিও যাচ্ছি তার সাথে। কিছুক্ষণ হাঁটার পর সামনে একটা ঘর দেখতে পেলাম। দাঁড়াও সাব্বির, এখানে দাঁড়াও। আমিও দাঁড়ালাম। সে আমাকে ঘরের ভেতর ঢুকতে বলল। আমরা দুজনে ঘরের ভেতর ঢুকলাম। দরজা খুলে ভেতরে ঢুকতেই আমি চমকে উঠলাম, কারণ কেউ একজন সিলিং ফ্যানে ঝুলছে, মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সুমাই আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আর কে বা এটা? পেছন থেকে কোনো সাড়া শব্দ নেই, তাই আমি পিছন ফিরে তাকালাম। আর পিছন ফিরে তাকাতেই আমি আরও অবাক হলাম, কারণ সুমাইয়া পেছনে নেই। আমি এত কিছু না ভেবে লাশটাকে নামাতে শুরু করলাম, আর লাশটাকে নামিয়ে মাটির উপর শুয়ে দিলাম। লাশের মুখের দিকে তাকাতেই অনেকটা ভয় পেয়ে গেলাম। চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আরে, এটা তো সুমাইয়া। তার মানে সুমাইয়া আত্মহত্যা করেছে। ভাবতেই বুকটা চিনচিন করে উঠল। সুমাইয়ার মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে উঠলাম, আর সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। যাক, বাঁচলাম। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। অমনি শুনতে পেলাম কিসের যেন একটা আওয়াজ আসছে। ভালোভাবে কান পেতে শুনলাম আজান দিচ্ছে, তাই অজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষ, চারদিকে তাকিয়ে দেখি সূর্যের আলো ফুটছে। তখন সুমাইয়াকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল, তাই রওনা দিলাম সুমাইয়াদের বাসার উদ্দেশ্যে। দাঁড়িয়ে আছি সুমাইয়াদের বাসার সামনে। কি সুন্দর করে সাজানো পুরো বাড়িটা, চারদিকে শুধু ফুল আর ফুল। গেটের উপরে চোখটা আটকে গেল, কারণ সেখানে বড় করে লেখা ছিল শুভ বিবাহ। আবারও বুকের বাম পাশে চিনচিন করে উঠল। আস্তে করে গেট খুলে বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে অনেক মানুষ, কেউ ফুল সাজাচ্ছে, কেউ রান্না করছে, আর কেউ দেখিয়ে দিচ্ছে। একটি ছোট মেয়েকে ডেকে জিজ্ঞেস করলাম, এই যে ছোট মামনি, তুমি কি জানো তোমার সুমাইয়া আপু কোথায়? ভাইয়া, সুমাইয়া আপু তো তার ঘরে, আপুকে বউ সাজানো হচ্ছে। কথাটা শুনেই বুকটা ধক করে উঠল। ভাইয়া আর কিছু বলবেন? না ছোট মামনি, তুমি এখন যাও। 3 বছর সুমাইয়াকে প্রাইভেট পড়িয়েছি, তাই কষ্ট হলো না তার রুমটা খুঁজে পেতে। সুমাইয়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটায় একটু ফাঁকা ছিল, তাই দেখতে কষ্ট হলো না। সুমাইয়ার আশেপাশে কয়েকটা মেয়ে বসে আছে। সুমাইয়া শাড়ি পরেছে, চোখের উপরে টানা টানা কাজল, 2 হাত ভর্তি চুড়ি, কপালে লাল একটা টিপ, পায়ে রক্তআলতা, তার সাথে নূপুর। সুমাইয়া গম্ভীরভাবে বসে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে, তবুও তাকে এক তিল পরিমাণ অসুন্দর লাগছে না, একদম অস্পরিদের মতোই লাগছে। হঠাৎ কেউ একজন ঘাড়ে হাত রাখায় চমকে উঠলাম। পেছন ফিরে দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে। সাব্বির, তুমি এখানে? জি আঙ্কেল। সাব্বির, তোমাকে না গ্রামের বাড়ি চলে যেতে বলেছিলাম? না মানে আঙ্কেল, সুমাইয়াকে দেখতে এসেছিলাম। ও তাই? আচ্ছা সাব্বির, তুমি আমার সাথে এসো। আঙ্কেলের সাথে হাঁটছি, আর আঙ্কেল আমার ঘাড়ে হাত দিয়ে রাখছে। সাব্বির, তোমাকে একটা কথা বলবো। জি আঙ্কেল বলেন। তুমি কি সুমাইয়াকে পছন্দ করো, মানে ভালোবাসো? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তোমার কোনো ভয় নেই, কোনো সমস্যা হবে না তোমার। আঙ্কেলের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর বললাম, জি আঙ্কেল, ভালোবাসি। কথা বলতে বলতে বাইরে চলে এলাম। একটু দাঁড়াও সাব্বির, আমি শুধু ফোনে কথা বলিনি। ঠিক আছে আঙ্কেল। এই বলে আঙ্কেল একটু দূরে গেল কথা বলতে। আঙ্কেল কথা বলছে, কিন্তু কি বলছে সেটা ঠিক আমি বুঝতে পারলাম না। আঙ্কেল ফোনে কথা শেষ করে আমার কাছে আসলো। তার সাথে সাথে 5 জন সেনাবাহিনী আমাদের দিকে এগিয়ে আসলো। কেন আসলো সেটা জানি না, তবে আঙ্কেল সেনাবাহিনীর বড় অফিসার, হয়তো সে কারণে এসেছে।
আর আঙ্কেল আমাকে বলল, সাব্বির, সোমাইয়া কি তোমাকে ভালোবাসে? মানে, না মানে, কি এত মানে মানে করছো? তোমাকে না বলেছি তোমার ভয় পাবার কোনো কারণ নেই। জি আঙ্কেল, বাসে। সোমাইয়াও আমাকে ভালোবাসে। তো সাব্বির, তুমি চাও না সোমাইয়া ভালো থাকুক, সুখে থাকুক? হ্যাঁ আঙ্কেল, চাই। যেহেতু তুমি চাও যে সোমাইয়া সুখে থাকো, তাহলে তোকে গ্রামের বাড়ি চলে যেতে বলার পরও তুই এখানে কেন এসেছিস ফকিরের বাচ্চা? কথাটা বলা শেষ না হতেই দুই গালে দুইটা চর বসিয়ে দিল। সাথে সাথে দুইজন সেনাবাহিনী এসে আমার হাত দুটো শক্ত করে ধরল। আঙ্কেল আমাকে দেখিয়ে দিয়ে বলছে, এই কুত্তার বাচ্চাটাকে মার, আর এমনভাবে মারবি যেন উঠে দাঁড়াতে না পারে। বলেই আঙ্কেল চলে গেল। দুইজন আমাকে ধরে আছে, আর বাকি তিনজনের হাতে তিনটা রড। রড নিয়ে এগিয়ে আসছে আমার দিকে, আর আমি পালানোর চেষ্টা করছি। সাথে সাথেই একজন এসে আমার পায়ে মারল, এত জোরে মারল যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। পড়ে গেলাম নিচে। দুই হাঁটু দিয়ে দাঁড়িয়ে আছি, আর ভাবছি এর কিছুই হয়তো সোমাইয়া জানে না, আর জানতেও পারবে না। তার আমাকে মারছে, খুব মারছে। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি চিৎকার করে বলছি, আমাকে মেরো না, আমি আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু কেউ আমার কথা শুনছে না আমার আর্তনাদের কান্না, দেখছে না আমার চোখের জল, দেখছে না আমার শরীর বেয়ে পড়া রক্ত। আমি আবারও চিৎকার করে বললাম, গরিবরা কি মানুষ না? গরিবদের ভালোবাসা কি খুব বড় অপরাধ? কথাটা শেষ না হতেই কেউ একজন আমার মাথায় খুব জোরে মারল। মাথা ফেটে রক্ত বের হচ্ছে, আর আমি মাটিতে ওপর খেয়ে পড়ে গেলাম। মাথাটা ঘুরছে, চোখ দুটো ঝাপসা হয়ে এলো। আমি অজ্ঞান হয়ে গেলাম। এই চল সবাই, মনে হয় কুকুরের বাচ্চাটা মরে গেছে। সবাই মিলে ধরে আমাকে রাস্তার ধারে ফেলে দিল। 2 ঘন্টা পর হঠাৎ গাড়ির শব্দে হুঁশ ফিরে এলো। ঠোঁট ফেটে গেছে, নাক দিয়ে তখনও রক্ত পড়ছে, মাথাটা বেশ ব্যথা করছে। উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারছি না। তারপরও অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, পাটা মাটিতে ফেলতে পারছি না। তবুও আস্তে আস্তে করে হেঁটে নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে ফোনটা বের করে দেখি বেশ কিছু জায়গায় ভেঙে গেছে, ফেটে গেছে ডিসপ্লে। ফোনটাতে রক্তের দাগ লেগে আছে। ফোনটা পকেটে রাখলাম। হাতের দিকে তাকাতে দেখি ঘড়িটা ভেঙে গেছে। খুব শখের একটা ঘড়ি, অবশ্য ঘড়িটাও সোমাইয়া দিয়েছিল। মনে পড়ে গেল অতীতের কথা। উফ, আজকে খুব দেরি হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে সোমাইয়াদের বাসায় চলে এলাম। এই যে মিস্টার সাব্বির, আজকে এত দেরি কেন? না মানে